আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। আমি বাধ্য হচ্ছি প্রশ্ন করতে যে 21শে জুলাইয়ের মঞ্চ পর্যন্ত পৌঁছালো কি করে এইসব মিথ্যা কথা বলার জন্য? সিবিআই তো 21শে জুলাইয়ের মঞ্চের পৌঁছানোর আগে ওকে গ্রেপ্তার করা উচিত ছিল, ঘাট চেপে ধরে ওকে জেলে ভরা উচিত ছিল। মোদিও এবং মমতাও সাধু পুরুষ হওয়ার চেষ্টা করছে। আজকে সব আশ্রম খোলে না, আসারাম বাপুর মতো আর কি, তো তিনি এরকম আজকেও কিছু প্রবচন দেওয়ার মতো কথা বলেছেন। বহু প্রতীক্ষিত 21শে জুলাইয়ের মঞ্চে এবার বিশেষ কোনো চমক ছিল না, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঘোষণা রীতিমতন শোরগোল ফেলে দিয়েছে। রবিবারও দলের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল, আমার কাছে 10 লক্ষ সরকারি চাকরি রেডি আছে, একটা কাজ করতে যাচ্ছি কোর্টে গিয়ে PIL খাচ্ছে, অর্থাৎ জনস্বার্থ মামলা খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000 চাকরি খাবো, কখনো বলছে 42,000 চাকরি খাবো, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও, না উঠবে না, কারোর চাকরি যাবে না। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে, একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। তার কাছে নাকি 10 লক্ষ চাকরি রেডি, আদালতের দোহাই দিয়েছেন, সেই জন্য নাকি সে চাকরি দিতে পারছে না। এই যে চাকরি বাতিল হয়েছে বা হবে, তার জন্য তিনি দোহাই দিয়েছেন CPM, কংগ্রেস এবং বিজেপিকে। আমার প্রথম কথা হচ্ছে যে তিনি এই যে চাকরি বাতিল এই বিষয়টিকে তিনি তার রাজনৈতিক চরিত্র দিতে চাইছেন, পলিটিসাইজ করতে চাইছেন। এটা একেবারেই সত্য নয়, একেবারেই মিথ্যা। তিনি যেমন ভাবে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়ে সেই ক্ষমতার অপব্যবহার করে তিনি যেভাবে এই দুর্নীতি করেছেন, উনি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তার সঙ্গে ইকুয়েট করতে চাইছেন, সমান করতে চাইছেন, যেটা একেবারেই সত্য নয়, সম্পূর্ণরূপে মিথ্যা। বছরে 2 কোটি বেকারের কাজের প্রতিশ্রুতি ছিল নরেন্দ্র মোদীরও। দেশবাসীর সেই প্রত্যাশা অবশ্য পূরণ হয়নি, বরং গত 45 বছরে তীব্র বেকারত্বের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে মানুষ রায় দিয়েছে ভর্তি ভর্তি। এই রাজ্যেও গত 10 বছরে কোনো শিল্প নেই। লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লিখিয়েছে, তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। এমনকি আশ্চর্যের বিষয়, শিক্ষকতার চাকরি খুঁজতেও এখন বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো রাজ্যে গিয়ে পরীক্ষায় বসতে হচ্ছে বাংলার ছেলে মেয়েদের। আর এই কথা মুখ্যমন্ত্রীর একেবারেই অজানা নয়, তিনি সবটাই জানেন। এ রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা কিভাবে চাকরির জন্য হন্য হয়ে বাইরের রাজ্যে চলে যাচ্ছেন। তাই শুধু সরকারি চাকরিতে 10 লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তিনি, কিন্তু কবে হবে সেই নিয়োগ, কবে হবে সেই চাকরি, কোন কর্মসংস্থানে সেই নিয়োগ হবে, কোনো কর্মসংস্থানের কথাই উল্লেখ করেনি মুখ্যমন্ত্রী, কোনো শব্দই করেননি তিনি এই বিষয়ে। অথচ সরকারি চাকরিতে 10 লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন। কিভাবে কোন দপ্তরে হবে নিয়োগ তা নিয়ে নিরুত্তর মুখ্যমন্ত্রী। অথচ ইতিমধ্যেই প্রশাসনিক সভায় সরকারি কর্মচারীর সংখ্যা কমিয়ে ইন্টার্ন নিয়োগের কথা বলেছেন তিনি বলছেন ইন্টার্নদের দিয়ে কাজ করাও। লোকসভা নির্বাচনে ভোট প্রচারে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি রাজ্য সরকার তৈরি করে দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা ব্যানার্জি। এদিনের 21শে জুলাইয়ের সমাবেশ থেকে সেই প্রতিশ্রুতি পূরণের কথাও শোনা গিয়েছে তার মুখে। তিনি কি বলেন, ইলেকশনের সময় কথা দিয়েছিলাম প্রথম পর্যায়ে 11 লক্ষ বাড়ি করে দেব, ডিসেম্বর মাসের প্রথম পর্যায়ে টাকা দেব, লক্ষ্মীর ভান্ডার কিছু পড়ে আছে, বিধবা ভাতা কিছু পড়ে আছে, পর্যালোচনা করে পুজোর পর থেকে সব মিটিয়ে দেব, এমনটাই কিন্তু শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। কিন্তু ইলেকশনের সময় যে 10 লক্ষ সরকারি চাকরি রেডি থাকার কথা তিনি বলেছেন, তিনি দাবি করে বলেছেন 10 লক্ষ সরকারি চাকরি রেডি আছে। এই রেডি থাকা চাকরি কেন এখনো দেওয়া হলো না সেই বিষয়ে একটি কথাও বললেন না তিনি। কেন এখনো দিতে পারছেন না যদি চাকরি রেডি থাকে? বরং নিয়োগ দুর্নীতির জন্য এই রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীদের আদালতের শরণাপন্ন হওয়াকে কটাক্ষ করেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে 2026 সালে রাজ্য বিধানসভা ভোটের আগে নিয়োগের এই টোপ মমতা ব্যানার্জিকে ঝুলিয়ে রাখতে হবে।
আবার একই সঙ্গে দুর্নীতির জন্য আদালতে হস্তক্ষেপের কারণে নিয়োগ সম্ভব হচ্ছে না, সেটাও সামনে এনে প্রচার করতে হবে। আর আসলে নিয়োগ ও দুর্নীতি আগামী দিনে এই দুটি বিষয় এই রাজ্যের রাজনীতির সামনে আসতে চলেছে, আর এই দুটি বিষয় রাজ্য সরকারকে খুব ভালো মতো কোণঠাসা করবে, সেটা বুঝে গিয়েছেন রাজ্য সরকার। বক্তৃতাতে তাই একাধিকবার দলের নেতাদের আচরণ নিয়ে মন্তব্য শোনা গিয়েছে মমতা ব্যানার্জির মুখ থেকে। বক্তব্য রাখার পর জাতীয় সঙ্গীত পর্যন্ত গেয়ে মঞ্চ ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত মাইক্রোফোন হাতে মমতা ব্যানার্জিকে বারে বারে বলতে শোনা গিয়েছে, অন্যায় করবেন না তো, অন্যায়কে সাপোর্ট দেবেন না তো, দুর্নীতিতে জড়াবেন না তো, যারা জড়াবেন তারা সঙ্গে সঙ্গে ধরবেন তো, অভিযোগ করবেন তো, এটা মনে রাখবেন, এই শিক্ষা নিয়ে এখান থেকে যাবেন। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না, এবং পরিষ্কার বলছি মা বোনেদের সম্মান দেবেন। আমি বাধ্য হচ্ছি প্রশ্ন করতে যে 21শে জুলাইয়ের মঞ্চ পর্যন্ত পৌঁছালো কি করে এইসব মিথ্যা কথা বলার জন্য? সিবিআই তো 21শে জুলাইয়ের মঞ্চের পৌঁছানোর আগে ওকে গ্রেপ্তার করা উচিত ছিল, ঘাট চেপে ধরে ওকে জেলে ভরা উচিত ছিল। 21শে জুলাইয়ের মঞ্চে পৌঁছালো কি করে এই মিথ্যাবাদীটা? বলে 10 লাখ চাকরি প্রস্তুত। এই বছর 21শে জুলাই সমাবেশ থেকে মমতা ব্যানার্জির কাছ থেকে এরকম আরো বেশ কিছু শিক্ষামূলক উপদেশ শোনা তৃণমূলের নেতাকর্মীদের কাছে কিন্তু নতুন কোনো বিষয় নয়। কিন্তু তারপরেও চোপড়ার জেসিবি থেকে শুরু করে বরানগরের জয়ন্ত সিংরা তৃণমূলের সক্রিয় কর্মী, শুধু কর্মী নন, তারা তৃণমূলের ভোট লুটের অন্যতম কারিগর। অথচ এদের নিয়ে একটি কথাও বলেননি মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমে শাসক দলের নেতাদের একের পর এক ভাইরাল হওয়া ভিডিও যখন প্রকাশ্যে আসছে, তখন মুকেশ আম্বানির বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় সেই ভিডিও নিয়ে মুখ্যমন্ত্রী দমদম বিমানবন্দর থেকে বললেন যে সবটাই 2026 সালের উপনির্বাচনে তৃণমূলকে ভরাডুবি করানোর জন্য চক্রান্ত চলছে। একটি পুরনো ভিডিও যে ভিডিও 2021 সালে ভাইরাল হয়েছে, সেই ভিডিওকে 72 ঘন্টা ধরে সংবাদ মাধ্যমে প্রচার করে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে, শুধুমাত্র এটুকুই তিনি বলেছিলেন। এদিকে রবিবার সমাবেশ থেকে কর্মীদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি আরো বলেছেন, গরিব থাকুন, যা আর ঘরে যা আছে তাই নিয়ে বেঁচে থাকুন, আমার লোভ করার দরকার নেই, লোভী হতে চাই না, মানুষের বন্ধু হতে চাই, ভাত রুটি খেয়ে থাকবে, অন্যায়ের সাথে আপোষ করবে না, দুর্নীতির সাথে আপোষ নয়। গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন, আমার লোভ করবার দরকার নই, আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হাঁটাতে পারবে না। কিন্তু এখন বিষয় হলো, তৃণমূলের সমাবেশ থেকে যে বার্তা দিলেন নেত্রী, ঠিক তারপর থেকেই কিন্তু অভিজ্ঞতার উল্টো ঘটনার সাক্ষী থাকেন রাজ্যবাসীরা। অর্থাৎ নেত্রী যা বলেন ঠিক তার উল্টোটাই ঘটে। এদিন মুখ্যমন্ত্রীর 10 লক্ষ চাকরি দেওয়ার বিষয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুখ খোলেন, আর তিনি বলেন, বোমা, বন্দুক, পুলিশ, নেশার সামগ্রী, ঘুষ, তার সঙ্গে পুলিশ, মস্তান বাহিনী, মিডিয়ার একটা অংশ, এ বাদ দিয়ে তৃণমূল কোন ভোটে জিততে পারে? এবং অবশ্যই আরএসএস এর আশীর্বাদ। এখানে কুচবিহারে হয়েছে, ভোট হয়েছে বিজেপি, তৃণমূল, অমুক তমুক, কিন্তু একটা ভোটের 6 মাস আগে থেকে তো আরএসএস একটা অংশ বলছিল এখানকে বিজেপি যে ক্যান্ডিডেট, তাকে যদি ক্যান্ডিডেট করে তাহলে তাকে হাতে, কে কাকে হারিয়ে দিয়েছে, কে কাকে লড়েছে। যে হয়েছিল কামদুনিতে, যে ধর্ষণ হয়েছিল, আজ পর্যন্ত মামলা মোকদ্দমা চলছে, তারা যখন শাস্তি হলো না তখন তারা সুপ্রিম কোর্টে গেছে, আর সরকার তো কেস লড়ছে, তো অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন উনি। এই কুচবিহারে, আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে, ধূপগুড়িতে, ময়নাগুড়িতে যত রকমের ধর্ষণ হয়েছে, কাকে তিনি শাস্তি দিয়েছেন? আর ক্ষমা যাওয়া তো দূরের কথা, নারী নির্যাতন বাড়লো কেন, ধর্ষণ বাড়লো কেন, গণধর্ষণ হলো কেন? তিনি অপরাধীর শাস্তি দেওয়ার বদলে বলেছেন ম্যানেজ করে দাও,
এই যে পাড়ায় বিচার হচ্ছে কেন হচ্ছে, যে উনি ম্যানেজ করে দাও, কিছু একটা দিয়ে দাও, পুষিয়ে দাও। এমনকি পুলিশ খুন হয়েছে, তিনি পরিবারকে চাকরি দিয়েছেন, কিন্তু যে খুনি আছে তাকে তিনি কাউন্সিলর করেছেন, পরিষ্কার কলকাতা পুলিশে। তিনি মনে করছেন পুষিয়ে দিয়েছি, তাহলে অপরাধ দমন করছেন, অপরাধীকে শাস্তি দিচ্ছেন না অপরাধীকে পুরস্কৃত করছেন, আর যার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে তাকে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী আগে বলুন কোন দপ্তরে কতজনকে চাকরি দেবেন, কোথায় কতজনের প্যানেল করেছেন, কতজনের ইন্টারভিউ নিয়েছেন, এসব তথ্য প্রকাশ্যে আনুন। পুলিশের শূন্য পদে নিয়োগ করেছেন, পুলিশের শূন্য পদে নিয়োগ করছেন না। চিকিৎসক নার্সদের পদ শূন্য পড়ে আছে, দমকলে পদ শূন্য, আগুন নেবানোর লোক নেই, পরিবহন নিগমগুলিতে কর্মীর অভাবে গাড়ি নামছে না, কোথাও স্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে না। মোহাম্মদ সেলিম আরো বলেছেন, উনি এখন এরকম মোদিও এবং মমতাও সাধু পুরুষ হওয়ার চেষ্টা করছে। আজকাল সব আশ্রম খোলে না, বা সব আসারাম বাপুর মতো আর কি, তো তিনি এরকম আজকেও কিছু প্রবচন দেওয়ার মতো কথা বলেছেন। আচ্ছা, টাকার ব্যাপারে যেটা বললেন, ওনার ভাবনা চিন্তা তো পরিষ্কার হয়ে গেছিল। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, টাকা মাটি, হ্যাঁ মানে টাকা। আর উনি কি বলেছিলেন, ওনার বাঁধি রেখে দেয়, সব তৃণমূল অফিসারটাকে বাঁধি রেখে দিয়েছে, তোমরা যাও কি দেখো, উনি লিখে দিয়েছিলেন যত মাটি তত টাকা। এই যে বালি বিক্রি হচ্ছে, এই যে কয়লা পাচার হচ্ছে, এই যে গাছ কেটে সাফ করে দিচ্ছে, জঙ্গল সাফ করে দিচ্ছে, জমি দখল করছে, জমি থেকে উৎখাত করছে মানুষগুলোকে, কেন করছে ওটা? ওনার ওই দর্শনে টাকা আসবে টাকা যাবে। তাহলে খাটের তলা থেকে আর মন্ত্রীদের নেতাদের বাড়ি থেকে, ফ্ল্যাট থেকে, বাংকার থেকে টাকা বেরোলো কোত্থেকে? আমি বারবার বলছি, উনি যেটা বলছেন তাহলে বুঝে নেবে, সি যে প্যাথোলজিক্যাল লায়ার। যা বলেছেন তার মানে ঠিক উল্টোটা করেছেন, আর নিজের তৃণমূলের ওই সমর্থকদেরকে সামনে যারা বসেছে তাদেরকে বোকা বানাচ্ছেন। খুব সহজ করে বললে আমি। আদালতের নির্দেশে তদন্ত ছাড়া মুখ্যমন্ত্রীর পুলিশ কাকে শাস্তি দিয়েছে? দেশে মোদী বলেছেন ভ্রষ্টাচার সমাপ্ত, আর এ রাজ্যে উনি বলছেন রাজ্য দুর্নীতি মুক্ত। দুজনেই দুর্নীতিকে আড়াল করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। 2016 সালের বিধানসভা ভোটের ঠিক আগে উনি বলেছিলেন, নারদার প্রসঙ্গে আগে জানলে একজনকেও টিকিট দিতাম না, অথচ তারাই পরে মন্ত্রী হয়েছেন, সাংসদ হয়েছেন। একজনকেও তিনি শাস্তি দিয়েছেন। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনে যে দুর্নীতি, কোনো ব্যবস্থা তিনি নিয়েছেন? নেননি। তৃণমূলের শাসনে একজনও দুর্নীতির দায়ে শাস্তি পায়নি। এই কোন খেলা হচ্ছে? মোহাম্মদ সেলিম আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মধ্যে ঘর তৈরি করার চেষ্টা করছেন। তিনি জানান, আম্বানি পরিবারের বিয়েতে যখন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তখন সেখানে অখিলেশ যাদবও গিয়েছিলেন। আম্বানি পরিবারের সাথে সমাজবাদী পার্টি এবং মমতা ব্যানার্জির কি সম্পর্ক তা সবারই জানা। শুধুমাত্র ইলেকটোরাল বন্ডই নয়, এর বাইরেও সহযোগিতার সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। ভারতের বর্তমান রাজনীতিতে কর্পোরেট কমিউনাল যোগ সাজসের কাজ করছে তারা, তারই একটি গুটি সাজানোর চেষ্টা হচ্ছে। ঠিক এভাবেই বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে মোহাম্মদ সেলিমকে। পরিশেষে এটাই বলতে হয়, 21-এর মঞ্চে মুখ্যমন্ত্রী যে 10 লক্ষ চাকরির স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্ন তিনি কি আদৌ পূরণ করতে পারবেন? যে 10 লক্ষ চাকরির কথা তিনি বলছেন, খাতায় কলমে হিসেবে নিকেছে সে 10 লক্ষ চাকরি কোথায় কিভাবে দেওয়া হবে, তা কি সত্যিই তিনি দেখিয়ে দিতে পারবেন রাজ্যের মানুষকে, রাজ্যের চাকরি প্রার্থীদের? সেই দিকেই চোখ থাকবে। তবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রিয়া। পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আসবো, তবে তার আগে আপনাদের জানিয়ে দিই, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।